ব্যাটালিয়ন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা এখন এই মুহূর্তে মাঠে মোতায়েন আছে, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার এবং সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী যারা আছেন, এবং আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং অপরাধ কমানোর জন্য, অর্থাৎ নিয়ন্ত্রিত একটা পরিবেশে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে সামনে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নতি করা যায় এবং অবৈধ অস্ত্র উদ্ধার, বিশেষ করে পুলিশেরও যে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, সেগুলো উদ্ধারের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের এই কাজ অব্যাহত থাকবে। তা আমি সাম্প্রতিক দু একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা আপনার গত 17ই আগস্ট মোহাম্মদপুর র্যাব 2 কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে এবং একটি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করে। পরে আমরা দেখতে পাই এটি মোহাম্মদপুর থানা থেকে লুণ্ঠিত যে পিস্তল, তারই একটি এই পিস্তলটি, অর্থাৎ মোহাম্মদপুর থানার লুণ্ঠিত একটি পিস্তল আমরা গত 17ই আগস্ট উদ্ধার করি। এছাড়াও গতকালকে আমরা কদমতলী এলাকায় র্যাব 10 একটা অভিযান পরিচালনা করে, সেখানে 2টি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড অ্যামিউনিশন, 12 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করে। তো ওই যে বিদেশি পিস্তল, সেই পিস্তলের গায়ে একটা নাম্বার থাকে, কিন্তু এই অপরাধীরা সেই নাম্বার ঘষে ফেলেছে। বাট ওই 2টি পিস্তলের একটি পিস্তল, যেটা আমরা ধারণা করছি এটা পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার সম্ভাবনাই বেশি, এবং যে অ্যামিউনিশন আমরা পেয়েছি তার পিছনে বিপি লেখা আছে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ লেখা আছে। তো আমরা ধারণা করি এই 2টির একটি কমপক্ষে আমাদের যে হারানো বা লুণ্ঠিত অস্ত্রেরই একটি অংশ হবে, যেটা আমরা ফরেন্সিক করে এটা আমরা নিশ্চিত হতে পারবো। আমরা সেই প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছি। তো আমাদের এই অবৈধ অস্ত্র এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে। আমরা সব বাহিনী এটা আমরা চেষ্টা করছি যাতে এই অস্ত্রগুলি আমরা দ্রুতই উদ্ধার করতে পারি। আর গত 25শে আগস্ট মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর নামে একটি জায়গা আছে, যেখানে অল্প কিছুদিন পূর্বে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়। ওই এলাকায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি এবং ওই মেঘনা নদীতে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে, সেটি প্রতিহত করার জন্য ওই ক্যাম্প স্থাপনের অল্প কয়েকদিন পরে, অর্থাৎ গত 25 তারিখে, যখন মুন্সিগঞ্জের ওই ক্যাম্পের টহল দল, ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নদীতে যখন টহলে যায় এবং যখন তারা মেঘনা নদীতে প্রবেশ করে, তখন ওই এলাকার যে চিহ্নিত সন্ত্রাসী দস্যু বাহিনী, পিয়াস নয়ন গ্রুপের লোক, তারা কয়েকটি ট্রলারে এসে পুলিশের উপরে আক্রমণ করে, পুলিশের উপরে গুলি বর্ষণ করে, পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে এবং এক পর্যায়ে ওই দস্যুরা, ডাকাতরা ওই এলাকা থেকে পালিয়ে যায়। তো এই ঘটনার পরের দিনই আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা একটা উদ্যোগ গ্রহণ করি এবং একটা যৌথ বাহিনীর অপারেশন পরিচালিত হয় র্যাবের নেতৃত্বে, যেখানে থানা পুলিশ, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের সদস্য সহ অভিযান পরিচালনা করি। এবং অভিযান পরিচালনাকালে আমরা ওই দস্যুরা এলাকা থেকে পালিয়ে যায়, আমরা তাদেরকে গ্রেপ্তার করতে পারিনি। বাট আমরা গোপন তথ্যের ভিত্তিতে গতকালকে ওই ঘটনায় যে একটি মামলা হয়, সেই মামলার এজাহারভুক্ত 2 জন আসামি, একজনের নাম রিপন, যিনি ওই বাহিনী প্রধান নয়নের আপন ভাই, এবং আরও একজন আসামি, এজাহার নামীয় 2 জন আসামি এবং এজাহার বহির্ভূত একজন আসামি, মোট 3 জন আসামি আমরা গ্রেপ্তার করি। এই ঘটনাটি ছিল খুবই একটি মারাত্মক ঘটনা, যে পুলিশের উপরে দস্যুরা একত্রিত হয়ে আক্রমণ পরিচালনা করা। তো আমরা সাথে সাথেই এর ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করি এই দস্যু বাহিনীর অবশিষ্ট যারা সদস্য আছে, এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে, আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। তো আমরা এইভাবেই আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের এই অভিযান পরিচালনা জোরদার করেছি এবং সম্প্রতি গাজীপুর এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সেখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান পরিচালনা করছে, পাশাপাশি আমরাও আমাদের অভিযান গাজীপুর মেট্রো এলাকায় আমরা জোরদার করছি এবং আশা করি ওইখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। তো আমরা আপনার জুলাই আগস্ট মাসে, এই 2 মাসে আমরা প্রায়
74টি অবৈধ অস্ত্র উদ্ধার করি এবং 36 জন আমরা আসামি গ্রেপ্তার করি। হত্যা সংক্রান্তে 446 জন আসামি আমরা গ্রেপ্তার করি। নারী নির্যাতনেরও বেশ উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেপ্তার আছে এবং মাদক মামলায় আমরা 740 জন আসামি গ্রেপ্তার করি। আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে র্যাব খুব জোরদার অভিযান পরিচালনা করে আসছে এবং গত 2 থেকে 3 দিন আগে কক্সবাজারে 4,60,000 পিস ইয়াবা সহ একটা ট্রলার এবং 9 জন আসামি গ্রেপ্তার করি এবং এর পূর্বেও আমাদের বেশ কিছু উদ্ধার আছে। গত 1 মাসে আমাদের প্রায় 15,34,000 পিস ইয়াবা আমরা উদ্ধার করেছি। বিদেশি মদ, দেশি মদ, বিয়ার, অর্থাৎ মাদকের বিরুদ্ধে আমাদের একটি জোরালো অভিযান চলমান আছে এবং আমরা মাদক মামলার যারা অভিযুক্ত এবং যারা সাজাপ্রাপ্ত আসামি সেই আসামিগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি এবং গত 2 দিন আগে আমরা 2 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদকের আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো আমরা সকল আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন করার মতো উপযুক্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কর্মরত আছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন, যে ধরনের পরিবেশ প্রয়োজন, সেই ধরনের পরিবেশ তৈরিতে আমরা সক্ষম হব। আপনাদেরকে ধন্যবাদ। যদি 2-1টি প্রশ্ন থাকে, আরো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, মাদকের ব্যাপারে যেহেতু বললেন, আপনার সাহসী ভূমিকাকে স্বাগত জানাই। স্যার, এই যে আমাদের পাশেই এই যে কারণবাজার যে রেল লাইনটা আছে, এখানে ডাইকে ডাইকে মাদক বিক্রি করে সারাদিন এবং সন্ধ্যা থেকে এই যে আপনার যে রেল লাইনের ক্রসিংটা আছে একবারে ওই পর্যন্ত, তেজগাঁ পর্যন্ত ছোট ছোট বাচ্চা এবং ঝুপড়ি যে ঘরগুলো আছে ওইখানে মানে ডাইকে ডাইকে বিক্রি করতেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আপনার অভিযোগ সত্য। আসলে মাদকের যে একটা মানে অপব্যবহার, এটা বস্তি এলাকায় এবং বিভিন্ন এলাকায় এটার প্রকোপটা অনেক বেশি। তো আমরা এই নিয়ে কাজ করতেছি এবং আমরা চেষ্টা করতেছি এটি নিয়ন্ত্রণে আনার জন্য। তো আমরা আপনাদের কাছ থেকে অনেক তথ্য পাই বা বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পাই। তো আমরা আসলে আমাদের দেশের এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা একটা বড় চ্যালেঞ্জ, কারণ আপনারা জানেন যে আমাদের দেশের যে আর্থসামাজিক যে অবস্থা, আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন কারণেই এটি একটি চ্যালেঞ্জ। আমি নিশ্চিত যদি আমাদের দেশে যদি কোনো গৃহহীন লোক না থাকতো, আমাদের দেশের কোনো যদি অভুক্ত লোক না থাকতো, আমরা যদি প্রতিটি শিশুকে একটি উপযুক্ত পরিবেশ দিতে পারতাম এবং তার যখন স্কুলে যাওয়ার সময় তখন যদি আমরা স্কুলে তাকে পাঠাতে পারতাম এবং সে যদি তার শিক্ষাক্রম শেষ করে একটি পেশায় নিযুক্ত হতে পারত, তাহলে আমি নিশ্চিত আমাদের দেশের অপরাধ পরিস্থিতি আরও অনেক অনেক নিয়ন্ত্রণে থাকতো, ভালো থাকতো। কিন্তু এই সমস্যাগুলো আছে। আমরা যখন দেখি 14, 15 থেকে 17, 18 বছরের কিশোর যারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা, স্কুল কলেজে থাকার কথা, বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা, তাদেরকে আমরা সামুরাই চাকু সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করি ছিনতাই কাজের সময়। তো এটি খুবই দুঃখজনক। আমরাও কষ্ট পাই যখন এরকম একটি টকবগে তরুণ কিশোর তাকে যখন আমাদেরকে গ্রেপ্তার করতে হয় এবং মামলার আসামি হিসেবে কোর্টে চালান দিতে হয়, এবং এদের সংখ্যা কিন্তু একেবারে কম না। এবং আমরা দেখতে পাচ্ছি যারা এদেরকে আমরা মামলা দিয়ে থানায় জেলে পাঠাই, আবার কিছুদিন পর জামিন নিয়ে আসে, এই পেশায় নিযুক্ত হয়। তার জন্য আমরা বিকল্প ভালো কোনো ব্যবস্থা করতে পারলে হয়তো এই সমাজ থেকে এই ধরনের অপরাধটা আরও কমানো যেত, নিয়ন্ত্রণে আনা যেত। আমরা এর যে প্রকোপতা, এটা কেবলমাত্র আইন প্রয়োগের মাধ্যমে, গ্রেপ্তারের মাধ্যমে এটা শেষ করা যাবে না। এটার জন্য সামাজিক কিছু ব্যবস্থা রাখা দরকার। হয়তো সমাজবিজ্ঞানীরা এটা গবেষণা করবেন, তারা নিশ্চয়ই আমাদের একটা দিক নির্দেশনা দিতে পারবেন, এবং সরকারের তরফ থেকেও যদি উদ্যোগ নেওয়া হয়, অর্থাৎ ক্রিমিনাল যে তৈরির যে প্রসেস, সেখানে যদি আমরা ইন্টারসেপ্ট করতে পারি, আমরা যদি এই শিশুদেরকে, কিশোরদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিতে পারি, তাদের যদি পড়াশোনার ব্যবস্থা করতে পারলে হয়তো এই অবস্থার অনেক উন্নতি হবে। কেবলমাত্র গ্রেপ্তার, জেলে পাঠানো এবং জেল থেকে জামিনে পাওয়া, আবার যেই পেশায় ফিরে আসা, এই যে একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে আছি, এই সার্কেল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ধন্যবাদ। জি,
আমাদের অভিযান তো আপনার চলমান, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান তো চলতেই আছে, এটা চলবে এবং সামনে হয়তো আরও আমরা একটু জোরদার করব, আরও ভালোভাবে এই অপরাধগুলো দমনে আমরা কার্যকর ভূমিকা রাখবার চেষ্টা করব। আপনাদের অভিযান অব্যাহত আছে মাদক এবং অস্ত্রসহ বিভিন্ন প্রসঙ্গে। তো একটা বিষয় হচ্ছে বাংলাদেশের তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে, যদি বলতে চাই সেভাবে, যে মাফিয়াদেরও মাফিয়া, কারণ তাদেরকে দমন করার জন্য আপনারা সবসময় সচেষ্ট থাকেন, কিন্তু তাদেরকে পিছনে শেল্টার তো কেউ একজন দিচ্ছে। শুধু আমরা দেখতে পাচ্ছি চুনোপুটি ধরা পড়ছে, মানে বড় কাউকে আমরা ধরতে দেখছি না, মানে এমন কেউকে মানে সেভাবে ফেস করতে দেখছি না। যে এই পিস্তলগুলো যারা নিয়ে গেছে, শুধু কি তারাই নিয়ে গেছে? এই মাদক যারা বিক্রি করছে, শুধু কি মাদক তারাই বিক্রি করছে, তাদেরকে সাপ্লাই দিচ্ছে, যেমন চেনটাকে ধরা যাচ্ছে না? আমরা চেষ্টা করে যাচ্ছি মাদকের বিষয়ে, বিশেষ করে আমরা, এবং এটা সিআইডিও এটা তদন্ত করতেছে, অর্থাৎ এই মাদকের পিছনে যারা বড় বড় অর্থলগ্নিকারী আছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আইনের মামলার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, এবং এই মানি লন্ডারিং আইনে মামলা করার এখতিয়ার সিআইডি আছে। এবং আমার জানা মতে সিআইডি কক্সবাজার এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যারা মাদক পেশায় অর্থ বিনিয়োগ করে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আইনে বেশ কিছু মামলা রুজু হয়েছে এবং তদন্তাধীন আছে, এবং এটি যদি আরও জোরদার করা যায় হয়তো এই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। আপনারা উদ্ধার করছেন, র্যাব উদ্ধার করছে, পুলিশ উদ্ধার করছে, যদিও পুলিশ র্যাবের ভেঙে পড়তে পারে, পরিস্থিতিগতভাবে উদ্ধার করছে, সেনাবাহিনী মাঠে আছে, তারা অস্ত্র উদ্ধার করছে, অবৈধ অস্ত্র। আপনাদের কি সমন্বয়ের কোনো টিম আছে কিনা, যে আপনি দুটো অস্ত্র উদ্ধার করলেন, আপনি দুটো অস্ত্র উদ্ধার করলো, বা পুলিশ দুটো অস্ত্র উদ্ধার, এই যে সমন্বয়, যে কতগুলো অস্ত্র উদ্ধার হলো এ পর্যন্ত আপনাদের কাছে কোনো ডাটা আছে? হ্যাঁ, অবশ্যই। এটি এই আমাদের যে অবৈধ অস্ত্র উদ্ধারের ডাটা, এটা পুলিশ হেডকোয়ার্টার মেনটেন করে, এবং প্রতিদিন পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে বিভিন্ন যৌথ বাহিনী সহ যত বাহিনীর উদ্ধারকৃত অস্ত্র এটি পুলিশ হেডকোয়ার্টারে জমা হয় এবং তারা এই ডাটাটা মেনটেন করে। যারা আপনার যে দুইটি অস্ত্র আমরা গতকালকে উদ্ধার করলাম, এই আসামিদের বিরুদ্ধে পূর্বেও বেশ কিছু মামলা আছে, এবং মোহাম্মদপুরেও যে অস্ত্রটি উদ্ধার হয়েছে সেই আসামিদের বিরুদ্ধে পূর্বের মামলা আছে। এরা আসলে সন্ত্রাসী। ওইটা আমরা এখনো এটা যাচাই বাছাই চলতেছে, আমরা এটার তথ্য উপাত্ত সংগ্রহের চেষ্টা করতেছি, এবং এর সূত্র ধরে আরও অস্ত্র উদ্ধার কীভাবে করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। এগুলোই বন্ধ করা তো অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এবং আমরা আপ্রাণ চেষ্টা করি। আপনাদের ফিগারেও দেখতে পাবেন যে আমরা প্রচুর পরিমাণ মাদক, এটা বড় বড় চালানো ধরি, ছোট ছোটগুলো আমরা ধরি। তো এটি আসলে একটি চ্যালেঞ্জ আমাদের জন্য। আমি আবারও আপনাদের বলেছি যে আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে একটা বিপুল সংখ্যক মানুষ যাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা এই বয়সে, কিংবা কোনো কর্মে নিয়োজিত থাকার কথা, তারা সেই সুযোগটা না পাওয়ার ফলে হয়তো এটিকেই তারা পেশা হিসেবে নিয়েছে, এবং তাদের কাছে মনে হয় যেন এইটা তাদের জন্য একটা পেশা। তো সুতরাং এখান থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো চেষ্টা করেই যাচ্ছি। এর পাশাপাশি আমার মনে হয় সামাজিক কিছু ইনপুট এখানে দরকার। এই পেশায় কেন একজন মানুষ একটা অপরাধজনক পেশায় কেন নিয়োজিত হবে, কী কারণে নিয়োজিত হবে, এটি আমাদের সমাজবিজ্ঞানীরা যদি গবেষণা করে এ থেকে কিছু তথ্য উপাত্ত দিলে সরকার হয়তো সেই প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে। বাট আমি আবারও বলি, কেবলমাত্র তাদেরকে গ্রেপ্তার, মামলা, কোর্টে পাঠানো, আবার বেল নিয়ে ফিরে আসা, এই প্রক্রিয়া থাকলে অপরাধ দমন করা একটু কঠিন। আরেকটি হলো আপনার বিচারিক প্রক্রিয়ায় আমাদের সঙ্গত কারণেই যে একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে একটু সময় লাগে। বাট আমরা হয়তো মামলার তদন্ত 2 মাস বা 3 মাস মাদকের মামলার ডেট নির্ধারিত আছে, ওই সময়ের মধ্যে আমরা শেষ করি। বাট এই অপরাধীরা যদি আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে পারলে, এবং তাদের যদি আমরা সেই শাস্তিটার যদি তাদেরকে ভোগ করানো যেত, তাহলে হয়তো অপরাধের প্রবণতা হয়তো আরেকটু কমতো। কিন্তু এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা কিছুটা দীর্ঘসূত্রিতার কারণে হয়তো আমরা এই জিনিসটা পারতেছি না। এটাও আমাদের দেখার বিষয়। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনি বক্তব্যের শুরুতে বলেছেন
বলেছেন যে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেভাবে কাজ করছে। তো নির্বাচনকে ঘিরে আপনাদের নিশ্চয় কোনো পরিকল্পনা আছে, সেটা যদি একটু বলতেন পরিকল্পনা। আমাদের সেখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের যে পুলিশে যেমন নির্বাচনের জন্য কিছু ফোর্সকে করতেছে, যে নতুন ট্রেনিং করতেছে বা যে এটা আপনাদের এমন কোনো পরিকল্পনা আছে কিনা নির্বাচন কমিশনের সাথে আপনাদের যে ইয়েটা মানে নির্বাচন মাদক নিয়ে তো সবসময় কাজ চলে আর নির্বাচন বছর 5 বছর একবার আসে, এই বিষয়ে আপনাদের স্পেশালি কি আছে? না, এখন এই মুহূর্তে আমাদের যে প্রস্তুতি সেটি হলো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন মাধ্যমে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার পর্যায়ে আছি। এরপরে যখন দিন ঘনিয়ে আসবে তখন আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, তাদের সাথে আমাদেরকে সভা হবে, সবার মাধ্যমে কার কি দায়িত্ব পালনের আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনার আলোকে আমরা সেই দায়িত্বগুলি আমরা পালন করব। পাশাপাশি আমাদের যারা লোকজন আছেন তাদেরকেও নির্বাচনের আইন কানুন বিষয়ে কিছুটি প্রশিক্ষণ, ইনহাউস প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা করে যাচ্ছি। বাট এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। তো ধন্যবাদ আপনাদের সকলকে। হ্যাঁ, কি খবর? ভালো আছো?